হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখেন আমি ভাতটা রান্না করার জন্য চলে এসেছি। যেহেতু আজকে শুক্রবার, তো শুক্রবার উপলক্ষে কিন্তু আমার হাজব্যান্ড আজকে সারাদিনই বাসায় থাকবেন। আর উনি যেহেতু ভাতটা খেতে অনেক পছন্দ করেন, উনি আউট খাবার অত বেশি খান না, উনি যেটুকু খান ভাতটাই খান। তো ওই জন্য আমি ভাতটাই রান্না করার চেষ্টা করি উনি যেদিনকে বাসায় থাকেন। আউট কোনো খাবার হাবিজাবি কোনো কিছুই আমি রাখি না। তো আমি ভাত তার সাথে কয়েক আইটেমের তরকারি এগুলোই রেখে থাকি। তো দেখেন সকাল সকাল উঠে আমি ভাত রান্নার জন্য চলে এসেছি। আর এখানে চাউলটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দেব। আর অনেকেই আছেন যে আসলে ভাতটা ঠিকঠাক মতো হয় না, আঠালো টাইপের হয়। তো দেখা যায় কি এর মেইন সমস্যা, চাউলটা যদি খুব সুন্দরভাবে ধোয়া না হয় তাহলে কিন্তু ভাতটা একটু আঠালো টাইপের হয়। তো চাউলটা অবশ্যই যতক্ষণ না পর্যন্ত চাউল থেকে সাদা জল বের হয়ে যাবে ততক্ষণ না পর্যন্ত ধোয়া বন্ধ করলে হবে না। মানে এত পরিষ্কার করে ধুলে যতক্ষণ না আমার মানে সাদা জল বেরো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ধুলে তারপরে ভাতটা বসিয়ে দিলে দেখেন আমার সাদা জল বের হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো এই ভাতটা কিন্তু একেবারে ঝুরঝুরাই হবে। এখানে আমার ভাতটাও বসিয়ে দেওয়ার পরে দেখেন ফুটেও উঠেছে। তো আমি দুপুরে রান্না বান্নার জন্য একটু সমস্ত উপকরণও গুছিয়ে নেব। এদিকে আমার তেলটাও শেষ হয়ে গিয়েছিল। তো তেলটা আমি দেখেন রিফিল করে নিচ্ছি। আমার সব তেলের জারগুলো প্রায় খালি হয়ে গিয়েছিল, তো সেগুলো আমি এখন রিফিল করে নিচ্ছি। আর যেহেতু দুপুরে রান্না বান্নার জন্য গোছাতে হবে, আর সকালে একটু কোনো মতে ভর্তা ভাতই রান্না করছি, তার সাথে একটু ডিম ভাজা। তো সকালে অত বেশি তরকারি কিংবা সবজির আইটেম অত বেশি খাই না, কিংবা রাখলেও ভালো লাগে না। ওই জন্য সকালে একটু ডাউল ভর্তা ভাজি এই টাইপের কিছু রান্না করে থাকি আমি। তো এখানে তেলগুলো রিফিল করে নিলাম আমি। এবার চলে এসেছি কিন্তু আমি তেলগুলো আমার জায়গা মতো জায়গায় রাখার জন্য। তো তেলগুলো দেখেন আমি চুলার সাইডেই রেখে দিই। তো এখানে আমি চলে এসেছি তেল রাখার জন্য। তো দুপুরে রান্না করব আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারি রান্নার জন্য সমস্ত উপকরণ দেখেন, আদা পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ শুকনো মরিচ একসাথে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তো চিংড়ি মাছের মালাইকারি রান্নার জন্য কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবেই পেস্ট করে নিতে হয়, তো আমিও নিয়েছি। আর চিংড়ি মাছের মালাইকারি আসলে টেস্টটা নির্ভর করে মশলার উপরে। তো দেখেন এখানে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস গলদা চিংড়ি, আর সাথে ওই মশলা পেস্টটা। আর চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য চিংড়ি মাছ এবং মশলা এবং মেইন যে উপকরণ নারকেলের দুধ, সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। সব কিছু রেডি করে নিয়েছি। এবার চলে এসেছি আমি কড়াইয়ে। তো কড়াইয়ের ভিতরে তেলটা দিয়ে দিয়েছি, আর এটা আমি রান্না করব আজকে সরিষার তেল দিয়ে। তো সরিষার তেলের ভিতরে একটু গোটা জিরা ফোড়ন দিয়ে নিলাম। সরিষার তেল দিয়ে রান্না করলে হয় কি, চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো গোটা জিরা ফোড়ন দেওয়ার পরে আমি এবার চলে এসেছি, আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি তেলের ভিতরে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে কষানোর জন্য। তো মশলাটার ভিতরে এবার আমি লবণ দিয়ে দেব, একটু হলুদও দিয়ে দেব। তো হলুদটাও আমি দিয়ে দিলাম, সবই 1 চা চামচ পরিমাণ। আর এখানে একটু চিনিও অ্যাড করে দিলাম। চিনিটা দিলে হয় কি সব কিছুর ব্যালেন্সটা ঠিক রাখে। যেহেতু আমি এখানে নারকেলের দুধ দেব, ওই জন্য চিনির পরিমাণটা কিন্তু একটু কম করে দিয়েছি, 1/2 চা চামচেরও কম এরকম। তো অতটা বেশি চিনি দিলে আবার বেশি মিষ্টি লাগবে, ওই জন্য একটু
পরিমাণ মতো বুঝে শুনে দিতে হবে। তো আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছগুলো আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব একেবারে যতক্ষণ না পর্যন্ত আমার মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো এখানে দেখেন আমি খুব সুন্দরভাবে বারে বারে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো। তো আমার চিংড়ি মাছগুলো কষানো প্রায় হয়ে গেছে। আমি আর একটু সরিষার তেল উপর থেকে অ্যাড করে দিচ্ছি, যাতে চিংড়ি মাছের মালাইকারিটা দেখতে সুন্দর হয়, খেতেও অনেক ভালো লাগে। তো সরিষার তেলটা দিয়েই আপনারা যদি কেউ রান্না করেন তো সেভাবে রান্না করার চেষ্টা করবেন। আমি আমার মতো করে রান্না করি, আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেভাবে শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে এবার এক পর্যায়ে আমি নারকেলের দুধটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু নারকেলের দুধ হচ্ছে মেইন উপকরণ চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য। তো এবার আমি কিন্তু বারে বারে কষিয়ে নেব। অনেকেই আছেন চিংড়ি মাছের মালাইকারি রান্না করার সময় আগের থেকে চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে রাখেন। তো চিংড়ি মাছটা ভাজলে হয় কি একটু শক্ত শক্ত রাবারিস টাইপের হয়ে যায়। তো চেষ্টা করবেন না ভাজার জন্য, যেহেতু চিংড়ি মাছটা একেবারে মশলার সাথে দিলেও তো কোনো ক্ষতি নেই, সমস্যা নেই, দিলেই তো চিংড়ি মাছটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। ওই জন্য আমি না ভেজেই দিয়েছি, কষিয়ে নিয়েছি। আর এখানে দেখেন আমার চিংড়ি মাছের মালাইকারিটা প্রায় রেডি হয়ে যাওয়ার মতো হয়েছে। এখানে আমি কিছু জিরার গুঁড়া এবং কিছু গরম মশলার গুঁড়া 1 চা চামচ করে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। আর এগুলো টালা জিরা এবং গরম মশলার গুঁড়া এভাবে করে দিলে কিন্তু অনেক ভালো লাগে, টেস্টটা অনেক বেশি আসে। তো আমি ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ। নামিয়ে নেওয়ার পরে আমার চিংড়ি মাছের মালাইকারির ফাইনাল লুক দেখেন। আর এই চিংড়ি মাছের মালাইকারিটা এত টেস্ট হয়েছে, তো আর কি আর বলবো, অনেক মজা হয়েছে। তো কেমন লেগেছে আমার চিংড়ি মাছের মালাইকারি আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এভাবে করে আপনারাও বাসায় রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। তো চিংড়ি মাছের মালাইকারি এদিকে রেডি। আমি এদিকে একটু কচু পাতায় ইলিশ ভাপা করব। ছোট সাইজের একটা ইলিশ ছিল ফ্রিজে, তো ভাবলাম আজকে 2-1 পিস কচু পাতায় ইলিশ ভাপা করি, 2 পিস মতো। আর এখানে দেখেন তার জন্য আমি গোটা সরিষা, জিরা, কাঁচামরিচ এবং একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এটাতে আমি রসুন কুচি দেব না, আর নারকেল দিয়ে দিয়েছি। তো দিয়ে মশলাটা আমি কিন্তু বারে বারে পেস্ট করে নিয়েছি। তো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। আমি এবার চলে এসেছি কচু পাতায় ইলিশ মাছ কিভাবে ফোল্ড করে তারপরে আমি ভাপাটা করব ওই জন্য। তো আমি এখানে দেখেন সেই মশলাটা, যে মশলাটা আমি করে রেখেছিলাম ওই মশলাটা নিয়ে নিয়েছি। আর তার ভিতরে আমি একটু লবণ, হলুদ আর সরিষার তেল অ্যাড করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এই একসাথে সব কিছু মিক্সড করে নিতে হবে, যাতে কোনো উপকরণ একটার সাথে একটা খুব সুন্দরভাবে লেগে যায়। তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 4 থেকে 5 পিস মাত্র আজকে রান্না করব। তো মাথাটা যেহেতু ভাপা করব না, মাথাটা লেজটা আমি একটু কষিয়ে রান্না করব আলাদা, একটু ভুনা ভুনা টাইপের। ওটা হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে ভুনা ভুনা করব। তো এখানে দেখেন আমি সেই কচু পাতার ভিতরে আমি ইলিশ মাছগুলো ফোল্ড করে নেওয়ার চেষ্টা করছি খুব সুন্দরভাবে। আর এটা হচ্ছে দুধমান কচুর পাতা। এই কচুর পাতাটাতে গাল একেবারেই চুলকায় না। তো আমি এভাবে ফোল্ড করে করে নিচ্ছি। আমি দুপুরবেলায় এখন 2 থেকে 3 পিসই ভাপা করব, অত বেশি ভাপা করব না, কারণ যে কোনো জিনিস অল্পতেই টেস্ট লাগে বেশি। তো এখানে আমি আরেক পিস মাছ নিয়ে নিয়েছি। আমি এভাবে করে একটু ফোল্ড করে নেব। আর একটু কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি, যেহেতু যদি একটু মরিচের পরিমাণ কম থাকে ভিতরে, তাহলে এটাতে ব্যালেন্স হয়ে যাবে, পরবর্তীতে লাগলে মাখিয়ে নেওয়া যাবে। তা আমি কড়াইয়ের ভিতরে দেখেন আমি কচু পাতায় ফোল্ড করা মাছগুলো এভাবে করে আমি আস্তে আস্তে করে তেলের ভিতর ভেজে নিয়েছি। আর যে মাথা এবং লেজার আগের অংশ, সেগুলো আমি পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে
ভুনা টাইপের করে নিচ্ছি। তো যেহেতু একটা মাছ ছিল, তো একটু অন্যভাবে খেয়ে দেখলাম যে আসলে কোনটার কেমন টেস্ট। তো আমার এখানে রান্না বান্না হয়ে গেছে। এখানে ইলিশ মাছের দেখেন পেঁয়াজ বাটা দিয়ে ভুনাটাও খুব মজা হয়েছিল আজকে। তো খাওয়া দাওয়ার পরে অবশ্য আমি চলে এসেছি বিকালের টাইমে। আমার হাজব্যান্ড বাজার থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছেন। তো কাঁঠালটা অনেক শক্ত ছিল। তো ভাবলাম, আমার হাজব্যান্ড বলছিলেন যে আসলে এইটা কি শক্ত না নরম, এটা কি পাকা না কাঁচা, একটু ভেঙে দেখো আসলে কাঁঠালটা কেমন। তো আমি ভেঙে দেখছিলাম। তো কাঁঠালটা প্রথমে যখন ভেঙেছিলাম তো একেবারেই ভালো মানে ভালো হয়নি। একেবারে কাঁঠালের এই যে কোষগুলো দেখেন কেমন সাদাটে বর্ণের, আর অতটাও বেশি কাঁঠালটা ভালো না। যেহেতু এখন বৃষ্টির সিজন পড়লে কাঁঠাল নাকি শক্ত হয়ে যায় এবং ভালো লাগে না, অতটাও বেশি খাজা হয়ে যায়। তো এখানে খাজাটাই হয়ে গেছে। তো কিছু পাশাপাশি আমও নিয়ে এসেছেন। তো আমটাও কেটে দেখছি, কাঁঠালটার তো ওই অবস্থা। তো একটু আমটাও কেটে দেখছি আসলে আমটা কেমন হয়েছে ওই জন্য। তো এখানে সবগুলো আম আমি বের করে একটু ধুয়ে পরিষ্কার করে নেব, ওই জন্য আমি বের করে নিয়েছি। এখানে এই আমগুলো বড় বড় সাইজেরই আম। আসলে আমগুলো অতটাও বেশি মানে কি বলবো, অতটাও বেশি যে পাকা সেটা না। আমি যেহেতু একটু শক্ত শক্ত আম খেতে পছন্দ করি, ওই জন্য উনি শক্ত টাইপের আমই নিয়ে এসেছেন। গায়ের দিক থেকে একটু হলুদ হয়ে গেছে, তাতে সমস্যা নেই, কিন্তু আমগুলো কিন্তু শক্ত শক্তই ছিল। তো আম একটা ধুয়ে আমি নিয়ে চলে এসেছি এবার কাটার জন্য। তো একটু কেটে নেব, দেখি আমটা কতটা বেশি মিষ্টি কিনা। তো আমটা কিন্তু আমি এবার একটু কেটে নিচ্ছি। আর আম কাটার অবস্থা দেখেই বুঝতে পারছেন আসলে কতটা শক্ত ছিল আমটা। আমটা উপর থেকে বেশ শক্ত, কিন্তু ভিতরে দেখেন একেবারে আমের বিচির গা পর্যন্ত কিন্তু নরম, উপরটাও শক্ত আর ভিতরটা নরম। এরকম আমই আমার কাছে পছন্দ। আমি অত বেশি যে পাকা আম যে একেবারে নরম হয়ে যায়, এই আমগুলো আমার অতটা বেশি পছন্দ না। তো আমি একটু চেষ্টা করছি দেখেন বরফি বরফি শেপ দেওয়ার জন্য। আমটা আমি এভাবে করে একটু বরফি শেপ দিয়ে নিচ্ছি, যাতে এটা হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য, দেখতে অনেক ভালো লাগে, ওই জন্য একটু বরফি শেপের দিয়ে নিচ্ছি। তো বরফি দেওয়ার পরে এভাবে যখন উল্টিয়ে দিচ্ছি তখন দেখেন কতটা সুন্দর লাগছে, আমটা অনেক সুন্দর লাগছে। অবশ্য আমরা যতটা বেশি ভিডিওর সামনে উপস্থাপন মানে খুব সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করি, বাস্তবে কিন্তু যখন নিজেরা খাই অতটা বেশি সুন্দর মানে কেটে ডেকোরেশন করে অতটা বেশি ডেকোরেশন করার সময় থাকে না আমাদের। তো কোনো মতে কেটে সামনের মাথায় দিয়ে দিতে পারলেই হয়, এমন হয় মাঝে মাঝে। তো এখানে আমি কিছু আম এবং কিছু কাঁঠালও উঠিয়ে নিয়েছি। তো এভাবে করে কাটা আম এবং কাঁঠাল আমার হাজব্যান্ডের সামনে একটু নিয়ে যাব, দেখি তার কী রিয়াকশান হয় ওই জন্য। তো এভাবে করে কেটে আমি দেখেন এবার নিয়ে যাচ্ছি ওনার জন্য। তো উনি যে কোনো জিনিস মানে আমার হাতের যে কোনো জিনিস খেতেই পছন্দ করেন। অবশ্য আমার হাতের তৈরি তো না, তো এভাবে করে যে কেটেছি সেটা দেখে কিন্তু বেশ খুশি হয়েছেন। উনি এক টুকরো মাঝখান থেকে নিয়ে দেখছেন আসলে আমটা কেমন, কিন্তু আমটা উনি বলছেন যে অতটাও বেশি মিষ্টি না, আবার অনেক বেশি টক সেটাও না। তো আমিও একটু টেস্ট করে দেখছিলাম আসলে কেমন হয়েছে। মোটামুটি এখন যেহেতু আমের সিজন প্রায় শেষ,
তো এই বড় টাইপের আমগুলো অতটা বেশি মিষ্টি হয় না। আর এখানে দেখেন আমি বসে বসে আমগুলোই খাচ্ছিলাম আর বলছিলাম একটু কাঁচা আম হলে ভালো হতো। আর এখানে আরেকটা মানে প্লেটে আমি কাঁঠালগুলো তো উঠিয়ে নিয়েছি আর সেই সাথে আম এক্সট্রা করে কেটে নিয়েছি। আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।